মরে গেলে দিঘিতে ফেলে দিয়ে আসবি রাতের আধারে। সন্ধ্যার লাল আভা সরে গিয়ে আশেপাশে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। আকাশের মেঘগুলো উড়ে যাচ্ছে নির্দ্বিধায়। একটি ব্রিজের উপর দিয়ে মেম্বার সাহেব আনমনে হেঁটে যাচ্ছে। হঠাৎ অন্ধকারে কিছু একটা তার পা জড়িয়ে ধরল। সে চেষ্টা করল সামনে এগিয়ে যেতে, কিন্তু কিছুতেই এগোতে পারছে না। টর্চের আলো নিচে ফেলতে এসে দেখতে পেল 4 বছরের শিশু আকৃতির কেউ তার পা জড়িয়ে ধরে আছে। কে রে বাবা তুই? এই আধার রাতে ব্রিজের উপরে একা কি করছিস? মেম্বার সাহেব পা ঝেড়ে সামনে এগোতে চাইল, কিন্তু বাচ্চাটি পা ছাড়ছে না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে। আই ছাড়, এইটুকু বাচ্চা এত জোরে কিভাবে ধরেছিস? ব্যথা পাচ্ছি, ছাড় ছাড়। আই তুই ছাড়বি নাকি লাথি দেব? আর তোর বাপ মা কই? ও মা গো, এটা কি? এ তো বাচ্চা না। বাচ্চাটি ধীরে ধীরে মেম্বারকে টেনে ব্রিজের এক পাশে নিয়ে চলে যায়। আমাকে ফেলিস না, এই দিঘিতে সাপ কুমির আছে। ও আল্লাহ, বাঁচাও। কি ব্যাপার রমেশের বাপ, আবার খারাপ স্বপ্ন দেখছেন? হ্যাঁ গো, আবারও দেখলাম। কি জন্য রোজ রোজ এই ধরনের স্বপ্ন দেখতেছেন বলেন তো? আরে কি, আপনার শরীর তো ভিজে একেবারে জব জব করতেছে। সেই স্বপ্নের রেশ কাটিয়ে নিজের দিকে লক্ষ্য করলে দেখতে পায় আসলেও তার শরীর পোশাক ভেজা। স্বপ্নে সে নদীতে পড়ে গেলেও সেটা স্বপ্নই ছিল, কিন্তু তার শরীর এইভাবে ভেজার তো কথা নয়। এই অদ্ভুত বিষয়গুলোর কোনো উত্তর নেই। হয়তো ঘেমে গিয়েছি, অনেক গরম পড়েছে তো, এই জন্য হয়তো। যাই, গোসলটা সেরে নেই। কি যে হলো মানুষটার, সকাল 9টা বাজে কেবল, এখনই কি ঘামে ভিজে যাওয়ার মতন গরম পড়ছে। গোসলে ঢোকার পর সে ঝর্ণাটা ছেড়ে দেয়, কিন্তু সে আনমনে ভেবে যাচ্ছিল কি হচ্ছে তার সাথে এসব, আর কেনই বা হচ্ছে। হঠাৎ সে খেয়াল করে আশেপাশে লাল পানিতে বাথরুম একাকার। উপরের ঝর্ণা দিকে খেয়াল করলেই দেখতে পায় ঝর্ণা থেকে রক্তবর্ণের পানি বের হচ্ছে। কিছুটা পানি সে হাতে নিয়ে চেক করতে বুঝতে পারে এটা তো রক্ত। রক্ত? এই টাটকা রক্ত কোথা থেকে এলো? এই মকবুল, মকবুল, কই রে হারামজাদা? কানের মাথা খেয়েছিস নাকি? এই যে আইয়া পড়ছি স্যার। কি হয়েছে স্যার? পানির ট্যাঙ্কি পরিষ্কার করিস না কতদিন? কেন, প্রতি সপ্তাহে তো করা হয়। কেন, কি হয়েছে স্যার? ঝর্ণা দিয়ে লাল রক্তের মতো আসতেছে। কি কোন স্যার? এইটা হনের কোনো কথা না। আপনি আবার ভালো কইরা দেখেন। আচ্ছা তুই যা, সব ঠিক আছে। আজ কি রান্না করেছো গো? কি সুন্দর সুবাস বের হচ্ছে। আপনার জন্য কষা মাংস করছি। জব্বর কাজ করেছো। মাংসের ঢাকনাটা তুলতেই সে দেখতে পায় মাংসের বাটিতে দুটো জীবন্ত চোখ। কেউ যেন কেবল দুটি চোখ উপড়ে ফেলে বাটিতে রেখে দিয়েছে। চোখ দুটো এখনো জীবন্ত, এক বাটি রক্তের উপর ভাসছে চোখ দুটো, আর মেম্বারের দিকে তাকিয়ে আছে। মাংসের বাটিটা ছুঁড়ে ফেলে দেয় সে। কি 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 রান্না করেছো এসব তুমি? রমিজের মা, আমাকে কি তোমার রাক্ষস মনে হচ্ছে? আমি রক্ত খাই, আমি মানুষের চোখ খাই। কি হয়েছে আপনার? আপনি এমন অস্বাভাবিক আচরণ কেন করতেছেন? কিসের রক্ত, কিসের চোখ? ওই যে দেখেন, আপনি এক বাটি মাংস নষ্ট করে ফেললেন। আপনার সবচেয়ে প্রিয় খাবার ওইটা। মেম্বার নিজেকে সামলে মেজের দিকে তাকিয়ে দেখে সেখানে শুধুমাত্র মাংস পড়ে আছে, অন্য কিছু ছিল না। কিন্তু তার আর খাওয়া হলো না।
তার সাথে রোজ রোজ এমন ঘটনা ঘটতেই থাকল। এসব এমন পর্যায়ে চলে গেল, এখন সে মানসিকভাবে ভেঙে পড়েছে। ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, এখন প্রায় শয্যাশায়ী অবস্থা। একদিন বিকেলবেলায় মেম্বার বিছানায় শুয়ে আছে। তার চোখগুলো ক্লান্তিতে লেগে আসছে, কিন্তু ঘুমালেই আজে বাজে স্বপ্ন তাকে তাড়া করে বেড়ায়, তাই না ঘুমিয়ে টুলতে থাকে। আর কতদিন এইরকম ভাবে থাকবেন? আপনার ডাক্তার দেখানো উচিত। আমার কথা কোনো ডাক্তারে বিশ্বাস করবে না রমিজের মা। সবাই ভাববে আমি পাগল। আপনার ছেলেকে আজ ফোন করেছিলাম, আপনার সব সমস্যার কথা বললাম। সে তার এক বন্ধুর নাম্বার দিয়া বলল সেই নাম্বারে আপনি যেন ফোন করেন। রমেশের বন্ধু আছে না, সে নাকি এসব অদ্ভুত জিনিস নিয়ে কাজ কাম করে। ছেলের বন্ধু আসবে, ছেলে আসবে না? হুটহাট কি বিদেশ থেকে আউন যায় রমেশের বাপ? বাচ্চা মানুষের মতো কথা বললে হবে? কিন্তু বলল রমেশ যত দ্রুত পারবে ছুটি নিয়ে দেশে ফিরবে। আচ্ছা দেও দেখি কোন নাম্বার। ছেলে যখন বলেছে, দেখি কোনো সুরাহা হয় কিনা। আমি গোপালপুর থেকে গ্রামের মেম্বার বলছি বাবা। আমার ছেলে রমিজ তোমার নাম্বারটা দিয়ে বলল তোমাকে কল দিতে। ও আচ্ছা আচ্ছা, চাচা আপনি? হ্যাঁ, রমিজ আমাকে বলেছিল সকালের দিকে আপনার সাথে নাকি অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটছে। ফোনে কি আর বলবো বাবা, তুমি আসো, এরপর আমার সমস্যাগুলো খুলে বলবো। ঠিক আছে চাচা, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি কাল সকালের মধ্যেই রওনা হয়ে যাব। আবিদ গোপালপুর গ্রামে পৌঁছে গেছে। গ্রামের মাঝ দিয়ে যাওয়ার সময় একটি ব্রিজ পার হচ্ছিল সে, কিন্তু ব্রিজটির দুপাশে সিমেন্ট আর বালি থাকলেও মাঝ বরাবর বড় বড় কয়েকটা তক্তা দিয়ে রাখা, কোনোরকম চলাচলের অবস্থা করে রাখা। রেলিংয়ের দিকেও কিছু জায়গায় ভাঙা। গ্রামের ব্রিজের এই অবস্থা কেন? এটা তো রিস্ক, যে কোনো সময় পা পিছলে পড়ে যাবে মানুষ। আবিদ খুব সাবধানে তক্তাগুলোর উপর দিয়ে পার হয়ে যায়। আবিদ তার গন্তব্য মেম্বারের বাড়ির দিকে এগিয়ে যায়। আবিদ যখন মেম্বারের বাড়িতে পৌঁছল, তার অনেক খাতির যত্ন করা হলো। আপ্যায়ন শেষে মেম্বার তার ঘটনাগুলো আবিদকে বলতে শুরু করে। বুঝলে বাবা, আমার সাথে এমন এমন কিছু ঘটনা ঘটে চলেছে যা কেউ বিশ্বাস করতে চাইবে না। আমার স্ত্রী, আমার ছেলে ছাড়া তৃতীয় ব্যক্তি তোমাকে এইসব বলছি। আমাকে পাগল ভেবো না, আমি পাগল না। কি যে বলেন চাচা, আপনি আপনার সব ঘটনা আমার সাথে শেয়ার করুন। বুঝতে পেরেছি, আমার তো এইসব প্যারানর্মাল বিষয় বলে মনে হচ্ছে। আচ্ছা, তো আপনার সাথে কতদিন যাবত এই ঘটনাগুলো ঘটছে? এই মনে করো মাস দুয়েক হবে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হচ্ছে এইখানে বেশ কিছুদিন থেকে আমাকে বিষয়টা পর্যবেক্ষণ করতে হবে। বাপরে, তোমার যে কদিন লাগে তুমি থাকো। তুমি আমার ছেলের মতো, তোমার এই বাপের বয়সী বৃদ্ধকে বাঁচাও রে বাপ। চাচা, আমি তো আছি, আপনি একদম চিন্তা করবেন না, আমি তো এখানেই আছি। আজ বরং আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন। মিটিং শেষে আবিদকে একটি রুমে থাকতে দেওয়া হয়। আবিদ তার রুমে ভাবতে ভাবতে পায়চারি করছে। অন্যদিকে আবিদের কথায় নিশ্চিন্ত হয়ে মেম্বার একটু ঘুমানোর চেষ্টা করছে। একজন চোখহীন লোক এসে মেম্বারকে ঘুম থেকে জাগিয়ে তোলে। লোকটির হাতে একটি ছুরি। মেম্বার চোখ খুলতেই সামনে সেই বিভৎস লোকটিকে দেখতে পায়। চোখের জায়গাটা একদম ফাঁকা, রক্ত গড়িয়ে পড়ছে অনবরত, মুখে একটি শয়তানের হাসি। লোকটি মেম্বারের চোখের দিকে ছুরি নিয়ে সজোরে আঘাত করতে যাবে। আমাকে ছেড়ে দে, আমার চোখ এটা। আমাকে ছেড়ে দে, আমার চোখ এটা। আমাকে ছেড়ে দে, আমার চোখ এটা। আবিদ এসে দেখতে পাই মেম্বার দুহাত দিয়ে তার চোখগুলো ঢেকে রেখেছে আর বারবার একই কথা বলছে। আমার চোখ নষ্ট করিস না, আমাকে ছেড়ে দে। কি হয়েছে চাচা আপনার? তার জ্ঞান ফিরে সে বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল। আবারও স্বপ্ন দেখলাম। তুমি যাও, ঘুমাও। মনে হচ্ছে মৃত্যু ছাড়া এই স্বপ্ন আমার পিছু কখনোই ছাড়বে না।
সে তার স্বপ্নের কথাগুলো এবার আবিদকে খুলে বলে। চাচা, সব ঠিক হয়ে যাবে, আপনি এত চিন্তা করবেন না। আমি আর ঘুমাবো না যতদিন না তুমি এসব সমাধান করতে পারছো। আমি বাজে স্বপ্ন দেখতে দেখতে হাঁপিয়ে গেছি। ঠিক আছে চাচা, আমি কালকের মধ্যেই এর কারণ খুঁজে বের করব, কথা দিলাম। মেম্বারকে আবিদ কথা দিয়ে তার নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ সে লক্ষ্য করে তার রুমে একটি ছোট্ট ছেলে এসেছে। কে তুমি? এই ছেলে, কে তুমি? এখানে কি করছো? ছেলেটি কে সেটা জানার জন্য আবিদ তার পিছু পিছু দৌড়তে থাকে। ছেলেটি তার গুটি গুটি পায়ে দৌড়চ্ছে, কিন্তু আবিদ এত জোরে দৌড় করেও তাকে ধরতে পারছে না, তার পিছেই পড়ে থাকছে। ছেলেটি দৌড়তে দৌড়তে একটি ব্রিজের সামনে চলে যায়, কিন্তু সে দৌড় থামায় না। এই ছেলে, ওদিকে যেও না, পড়ে যাবে। আবিদের কোনো কথা না শুনে সে ব্রিজের মাঝখান দিয়ে চলতে শুরু করে। বাচ্চা ছেলেটি কাঠের তক্তার উপর দিয়ে দৌড়তেই পা পিছলে পানিতে পড়ে যায়। আবিদ অনেক চেষ্টা করেও বাচ্চাটিকে আটকাতে পারে না। যতক্ষণে সে তক্তার কাছে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাচ্চাটা কার? এভাবে পানিতে পড়ে মারা গেল, আমি কোনোভাবেই বাঁচাতে পারলাম না। কি ব্যাপার? এই গরমে কুয়াশা কোথা থেকে? আবিদ দেখতে পায় তার সামনে সবকিছু কুয়াশায় ঢেকে যাচ্ছে ধীরে ধীরে। কুয়াশায় সামনের কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ কুয়াশা সরে যায়। আবিদ পা বাড়াতেই অবাক হয়ে দেখতে পায় সে মেম্বার বাড়ির পেছনের দিকটায় চলে এসেছে। এসব আমার সাথে কি হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আবিদ লক্ষ্য করে কিছু মানুষের কথার শব্দ আসছে পাশের গুদাম থেকে। আবিদ চুপিসারে সেদিকে যায়। আড়ালে জানলা দিয়ে দেখতে পায় চেয়ারে বসে আছেন মেম্বার সাহেব। একজন মধ্যবয়সী লোককে বেঁধে রাখা হয়েছে। বেঁধে রাখা লোকটির পাশে শক্তিশালী দেহের দুজন মানুষ। মেম্বারের পাশে দাঁড়িয়ে আছে মকবুল। কিরে হামিদ, মার খেয়ে কেমন লাগছে? আমার বিরুদ্ধে আর সাক্ষী দিবি? একবার এখান থেকে ছাড়া পাই, দেখ তোর কি হাল করি। তোর মতো অসৎ মেম্বারের জন্য আজ গ্রামের একটা বাচ্চা ছেলে মারা গেছে, কাল আরো মানুষ মরবে শুধু তোর জন্য। কিরে মকবুল, এত মার খাবার পরেও দেখি ওর মুখে খই ফোটে। আমি আমার নিজ চোখে দেখেছি, সরকার তোকে যথেষ্ট টাকা দিয়েছে ব্রিজ তৈরি করার জন্য, আর সেই টাকা দিয়ে তুই তোর ছেলেকে বিদেশ পাঠালি। আরে তুই যে 1 কেজি সিমেন্টে 4 কেজি বালু মিশালি, 1 মাসে ব্রিজের কি অবস্থা দেখেছিস? মকবুল, একটা ছুরি নিয়ে আয় তো। জি স্যার, আমি অহনি আইতাছি। আমি বের হয়ে সবাইকে সব সত্যি বলে দেব, তোর জন্যই বাচ্চা ছেলেটা মারা গেছে। তোর মতো সৎ মানুষ আমার দলে দরকার নাই। তুই যে চোখ দিয়ে দেখেছিস সেই চোখই আর থাকবে না। সবাইকে জানানোর জন্য তোকে আগে বাঁচতে হবে, কি বলিস? মেম্বার সাহেব হামিদের চোখ উপড়ে ফেলে। হামিদের মুখ কাপড় দিয়ে বাঁধা, যেন সে চিৎকার করতে না পারে। চোখের কুঠুরি থেকে অঝরে রক্ত গড়িয়ে পড়ছে। চোখগুলো খুলে মাটিতে পড়ে আছে। ও না মরা পর্যন্ত এভাবেই থাকতে দে, মরে গেলে দিঘিতে ফেলে দিয়ে আসবি রাতের আধারে। জানালা দিয়ে আবিদ এই নৃশংস দৃশ্য দেখার পর কি করবে বুঝতে পারছে না। বাবা, ও বাবা, আবিদ, বেলা গড়ায় যাচ্ছে, সকালের খাবার চা খাইয়ে নাও তো। হঠাৎ ফাতেমার ডাকে তার ঘুম ভেঙে যায়। আবিদ বুঝতে পারে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল, আর এই স্বপ্নের সাথে মেম্বারের স্বপ্নের মিলও খুঁজে পায়। কেন একটা বাচ্চা তাকে তাড়া করে বেড়ায়? কেন কেউ ছুরি নিয়ে আক্রমণ করতে আসে তাকে? আবিদ চিন্তিত হয়ে রুম থেকে বেরিয়ে আসে। আচ্ছা, চাচা কোথায়? সে তো তার রুমেই আছে। আবিদ আর কোনো কথা না বলে মেম্বারের কাছে চলে যায়। কি হয়েছে বাবা? তোমার চোখ মুখ অমন ফ্যাকাশে কেন লাগছে? চাচা, আমি আপনার সমস্যার কারণ জেনে গেছি। কি কারণ বলো বাবা। আপনার পাপ। আপনি হামিদের চোখ উপড়ে খুন করে ফেলেছেন তাকে। সরকারের দেওয়া টাকা থেকে টাকা সরিয়েছেন,
ব্রিজ নির্মাণ করেছেন অসৎভাবে, একটা বাচ্চা মারা গিয়েছে সেখানে। কি বলছো তুমি এসব? আমার উপর অপবাদ দিচ্ছ তুমি? আপনি এখনো আপনার ভুলগুলো স্বীকার করবেন না? দেখো, তুমি আমার ছেলের বন্ধু, সমস্যা সমাধান করতে এসেছো, সেটা করে চলে যাও। আমার নতুন সমস্যার কারণ হইও না। আপনার পাপের জন্য আজকে আপনার এই অবস্থা। আপনি যা করেছেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। তবে যদি নিয়তি হবার আগেই নিজের ভুল স্বীকার করেন আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করেন, তাহলে আপনি বেঁচে যেতে পারেন। পেছন থেকে ফাতেমা সবকিছু শুনতে পায়। এতদিন সে কিছুই জানত না। তুমি কি করছো এসব? আল্লাহ, আল্লাহর দোহাই লাগি, আমাদের আল্লাহ কম দেয় নাই। আবিদ বাবাজি যেমন বলে তেমন করেন। চাচি, একজন সৎ নির্দোষ লোককে মেরে ফেলেছে মেম্বার চাচা। তার জন্য গ্রামের মানুষের এত দুর্ভোগ। একটা শিশুও মারা গেছে। তুমি বলো বাবা, এই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করতে পারি আমি? আপনি পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন এবং ব্রিজটি পুনরায় ভালোভাবে তৈরি করবেন। কিন্তু এতে আমার মান সম্মান কিছুই যে থাকবে না বাবা। এসব কাজ করার আগে আপনার ভাবা উচিত ছিল। আমি পুলিশকে কল করেছি। মেম্বারকে পুলিশ নিয়ে যায়। ছোট্ট শিশু ও হামিদের অবয়ব আবিদের পিছনে দাঁড়িয়ে থেকে এসব দেখছিল।